জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দফা ৮ অনুসারে ওই আইনেরই, ওই আদেশেরই অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান না থাকার পরেও একজন মাননীয় ব্যারিস্টার সদস্য বলেছেন, না, আমার মাননীয় সদস্য বোধহয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্মটা আমি পটুয়াখালী থেকে আনি নাই, এখানে কে সাপ্লাই করলো? আমি একমত, প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3 সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। কেউ একজন সিভিল রাইট হিসেবে মামলাও করেছে। ওখানে পক্ষভুক্ত করে নাই নির্বাচন কমিশনকে, কিন্তু বার্ডিক যদি আসে নির্বাচন কমিশন যে এটা ভায়োলেট করেছে আসবে। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে এখানে বলা ঠিক না, যেহেতু উনি অনুপস্থিত, এটা বিধান নাই, সেজন্য গড়িয়ে বলছি, প্রশ্ন করতে পারতাম, করছি না, যে আপনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, এই ফর্ম আপনাকে দাখিল করা জাতীয় সংসদের সচিবের কাছে পৌঁছে দেওয়ার কি এখতিয়ার কে দিয়েছে, কোন আইন বলে দিয়েছে? জাতীয় সংসদের সচিব এখানে উপস্থিত আছে বলতে পারি, ভায়োলেশন তো হবে না। তিনি সেই ফর্মটা আমাদের কাছেও পাঠালেন, ওনাদের কাছেও পাঠালেন। আমরা তখন আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বললাম, আমরা তো আজকে শপথ নিতে যাব, এখানে তো 2বার শপথ নিতে হবে, দেখা যাচ্ছে প্রথমবার শপথ নেওয়ার পরে দ্বিতীয়বার শপথ নিলে তো আগেরটা ভায়োলেশন হয়ে যাবে, এখন কি করবেন? বলে আমি তো এমপি হিসাবে নির্বাচিত হয়েছি, ব্যালটের মধ্যে একটা ধানের শীষ ছিল, আর একটা কোদাল মার্কা ছিল, আর একটা কি কি যেন ছিল, দাড়ির পাল্লা ছিল। আপনার খুশি হয়েছেন? ঠিক আছে, দাড়ির পাল্লাও ছিল, আচ্ছা শাপলাও ছিল না? ওনার আসনে শাপলা দাঁড়ায় নাই, ওনার আসনে শাপলা কুলি দাঁড়ায় নাই, ঢাকা 17-তে ছিল না, সেজন্য না ওনার আসনে দাঁড়ায় না, ঢাকা 17-তে দাঁড়ায়। আপনাদের একজন ডাক্তার সাহেব দাঁড়াইছে এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না। ব্যালট ছিল না, ব্যালট ছিল না। বললো যে এখানে এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালট দিয়েছে, সেখানে আমরা সিলটিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হা না দিবে, জবরদস্তি দিয়েছে, দিল। 3টার মধ্যে ঠিক আছে, 1টার মধ্যে ঠিক নেই, 4টা প্রশ্নের মধ্যে। তো সেইটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে, সেটা দিয়ে তো সংস্কার পরিষদের কোন সদস্য এখানে নির্বাচিত হয় নাই। শপথ নিবেন কিভাবে? এই যে মাননীয় সদস্য গ্যাজেট নোটিফিকেশন দেখাচ্ছে, আমি তো গ্যাজেট নোটিফিকেশন দেখতে দেখতে এই 70-এর কাছাকাছি আসছি, কোনটা গ্যাজেট আর কোনটা আইন সেটাই এখন বর্ণনা করছি। এখন সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণ কিভাবে নির্বাচিত? সার্বভৌম জনগণের এখতিয়ার অনুসারে তাদের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করেছে এই সার্বভৌম জাতীয় সংসদে প্রেরণ করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে কেউ সার্বভৌম নই,
কিন্তু এই হাউস বাংলাদেশের একমাত্র হাউস যেটা সুভারেন, যেখানে যেই আলোচনায় আপনি করবেন এটা আদালতে নেওয়া যাবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রকাশ। জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে সাংবিধানিক ভোটের মাধ্যমে আমাদের এখানে পাঠাইছে। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কিনা হ্যাঁ অথবা না বলে। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70% কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? তারা তো বলেছে আপনি সংস্কার চান কি চান না, চেয়েছে। আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। আর প্রশ্ন উঠতে পারে গণভোট এবং তার ফলাফলের কি হবে? বলে ফেললাম, অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই উক্ত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025, এই দুইটারই বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যা বিচারাধীন এবং রুল জারি হয়েছে বলে শুনলাম। অতএব বিচারাধীন বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি হবে না সেটা আলাদা বিতর্ক হতে পারে। এই বিতর্ক এখানে হবে কি হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি অক্ষর, শব্দ, বাক্যকে ধারণ করে বাস্তবায়নের জন্য জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা জুলাই জাতীয় সনদের আলোকে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার সমর্থন করে শতকরা 51% ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। কিন্তু আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ। আমি এখন কনক্লুড করব, এরপরে পলিটিক্যাল বক্তব্য আমি দেব না, কারণ সময় বোধহয় বেশি নাই। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট সময় আছে আপনার। ঠিক আছে, আমি 1 মিনিটে, আপনারা একেবারে না বললেও ভালো, তাই আমি আহ্বান জানাচ্ছি মানে স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। আমার সময় শেষ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন আমি বিরোধী দলের নেতা তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের হায়াত কতটুকু হবে? আপনাকে সময় দেই। আপনাদের বিরোধী দল থেকে ইতিমধ্যে 56 মিনিট বলেছেন। তো আমি প্রথমে চেয়েছিলাম যে 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা হোক, তবে আপনাদেরকে কিছু সময় বেশি দেবো। আমি আগেই যেহেতু বলেছি, খুব ভালো হয় যদি আপনি 10 মিনিটে শেষ করে দেন। হ্যাঁ, বোধহয় কষ্ট হবে আমার। আচ্ছা, আপনাকে কষ্ট দিতে চাই না। থ্যাংক ইউ সো মাচ।
মাননীয় স্পিকার, আমি পুরা সময়টা জুড়ে সমস্ত মাননীয় সংসদ সদস্য যারা বক্তব্য রেখেছেন তাদেরকে সম্মানের সাথে অনুধাবন করার চেষ্টা করেছি। দেশ এবং জাতির জন্য সংবিধান এবং এই সংসদ, আমরা কে ট্রেজারি বেঞ্চে আর কে অপোজিশন বেঞ্চে, এগুলা কোনো পার্মানেন্ট জিনিস না। এই স্বাধীন বাংলাদেশেই কিছু কিছু দল তারা ওখানে বসতেন, আজকে তারা কোথাও নেই। আবার এখানে যারা বসতেন মাঝে মধ্যে ওখানেও বসতেন, আজকে তারা এখানে বসা আছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা দলের অভিপ্রায় নয়, জনগণের অভিপ্রায়টাকেই আমরা সম্মান দিয়ে এখানে এসেছি এবং এই প্রস্তাবটা উত্থাপন করেছি। অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু আন্দালির রহমান পার্থ সাহেব এখানে নেই, এই জন্য আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। উনি ফায়ার করেছেন, কিন্তু কিছু কিছু ফায়ার ওনার ব্যাক ফায়ার হয়ে গেছে। জনাব সালাউদ্দিন আহমদ সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক। আমি যতদূর জানি তিনি আইনের ছাত্র ছিলেন। আর আমরা ফেসিবাদী আমলে দফায় দফায় সেই আইনের নামেই আমরা ফেসিবাদের ভিকটিম হয়েছি। ওনার পজিশন একজন জ্ঞানী মানুষ হিসাবে, আর আমাদের পজিশন একজন বক্তা হিসাবে। আমরা ভোগ করেছি, ভিকটিমাইজড হয়েছি আমরা। তো উনি ভাগ্যবান। না, আপনিও আরো বড় ভিকটিম হয়েছেন, এটাও আমি স্বীকার করি। আমি সবসময় স্বীকার করি যার যেখানে যে অবদান। তিনি 73 সালের পরে অর্ডার যে আইন নয় সেটার উল্লেখ করেছেন, কিন্তু এর পরে বহু অর্ডারও, বহু অধ্যাদেশ, বহু আদেশ আইনের রূপ নিয়েছে। আজকে যদি সেই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি, তারা আজকে দুনিয়ায় নেই। অনেককেই আমরা অন্তর থেকে গভীরভাবে শ্রদ্ধা করি, তাদের প্রতি অশ্রদ্ধা হবে। আমি সেই জায়গায় ফিরে যেতে চাই না। আবারও বলবো, সংবিধান এবং আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য জনগণ নয়। এই জিনিসটা আমরা খেয়াল রাখলে ভালো হতো। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে এখানে যারা এসেছেন তারা জনগণের মধ্যে অতি শ্রদ্ধার পাত্র। কাজেই কাউকে ঠিক হিট করে কথা বলাটা আমি কখনো সমীচীন মনে করি না, আমি সেদিকে যাব না। আমাদের জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে আদেশটা দেওয়া হয়েছে, এইটা একটা অন্তহীন প্রতারণা করা হয়েছে। কে করেছে? ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট মিলে করেছেন। তো এইটা তো জুলাইয়ের 13 তারিখ হয়েছে, নভেম্বরের 13 তারিখ হয়েছে, আর ভোট হয়েছে 26 সালের 12 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় মাঝখানে ছিল। আমরা প্রথমে দাবি করেছিলাম গণভোটটি আগে হোক এবং সংসদ নির্বাচন পরে হোক, কিন্তু বিএনপির দাবির কারণে, একই দিনে হওয়ার কারণে, ওনাদের গণভোট এবং সংসদ নির্বাচনের দাবিটা সরকার গ্রহণ করার কারণে ওনারা ফরমালি সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাহলে গণভোটটা তো ওনাদেরও দাবি ছিল। গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই তাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। নির্বাচন কমিশন এটা করেছে যথেষ্ট সময় দিয়ে। আমরা দেখেছি, সরকারি দলও এটা দেখার কথা। এই সব কিছু দেখে শুনেও যদি আমিও বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়, আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়েই করেছি। আমরা আমাদের জায়গায় আছি, আমরা জায়গা পরিবর্তন করি নাই। আমি ধন্যবাদ জানাই জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে। উনি বলেছেন যে উনি দাবিটা প্রথম করেছিলেন। জনগণ কি চায় সেটা আমরা জনগণের কাছে ছেড়ে দিই। যদি বেশিরভাগ জনগণ এটা সমর্থন করে তাহলে আমরা এটা সবাই মানব। বেশিরভাগ জনগণ সমর্থন করেছে, এখন এটা মানার প্রশ্ন। যদি আমরা অসাংবিধানিক বলি, আবারও বলবো অতীতের অনেক গণভোট নিয়ে প্রশ্ন উঠবে, আমি সেদিকে যাব না। অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম। তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না।
কেন করলাম না? এটা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন ছিল। সেই জায়গায় যদি না করি, এই জায়গায় তারা যদি এই সপোর্টটা নিয়ে আজকে এই সংকট তৈরি না করতেন, এখানে এটা আলোচনারই দরকার ছিল না, এই সময় নষ্ট করার দরকার ছিল না। এই মহান পার্লামেন্টের, এই মহান সংসদের এই সময়টা তো আমরা ব্যয় করছি এই কারণে যে ওই কাজটা হয়নি বলে। এই জন্যই আমরা চেয়েছিলাম যে এই অধিবেশন কিভাবে ডাকা যায়, কখন ডাকা যায়, তার উপরে আলোচনা হোক। আলোচনা অনেক হয়েছে, পক্ষে বিপক্ষে, মেরিট ডিমেরিট অনেক এসেছে। আসার শেষ প্রান্তে এসে আমাদের সম্মানিত সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংস্কার পরিষদের মেম্বার হিসাবে আমরা যে নির্বাচিত হচ্ছি এর জন্য কোনো ব্যালট ছিল না। আমি বলবো ব্যালট ছিল। গণভোটের ব্যালটটাই সেই ব্যালট, এবং যে আদেশ বলে গেজেট হয়েছে ওখানে পরিষ্কার লেখা ছিল যে এই নির্বাচনে যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য হিসাবেও বিবেচিত। আমি মনে করি যে আজকে তো আমরা একটা ছোট অংশ, বিশাল অংশ জুড়ে ট্রেজারি বেঞ্চ, এবং এখানে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে। আমি ব্যক্তিগতভাবে একেবারেই পার্লামেন্টে একজন শিশু। আজকে এই পার্লামেন্টে আমার বয়স হচ্ছে 4 দিন, 4 দিনের শিশু আমি। তারা তো অভিজ্ঞ, তারা এই বিষয়গুলো আগে নিশ্চয়ই খুঁটে খুঁটে দেখেছেন। আমি নিজে সংস্কার এর জন্য যে ঐকমত্য কমিশন হয়েছিল সেখানে কোনো মেম্বার হিসেবে যোগদানের সৌভাগ্য অর্জন করি নাই, কিন্তু এখানে অনেকে ছিলেন, তাদের হাতেই তো এইগুলো ফর্মুলেট হয়েছে, ফর্মুলেট হয়ে আমাদের সবার কাছে, জনগণের কাছে এসেছে। আজকে তারা নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। এটা মেনে নেওয়াই ছিল মহত্বের লক্ষণ, এবং আমি মনে করি রাষ্ট্র দায়িত্ব হতো তাদের, ভালো হতো। শেষের দিকে এসে সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে। আজকে পুরো আলোচনাটা হচ্ছে সংস্কারের উপর, সংস্কার পরিষদের উপর, এর সভা আহ্বানের উপর। তিনি যদি ভালো হতো এরকম করে একটা প্রস্তাব দিতেন যে এই সংস্কার নিয়ে যে আলোচনা হলো তাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আসুন আমরা একটা বিশেষ কমিটি করি, তাহলে দ্যাট কুড বি ম্যাটার অফ কনসিডারেশন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। আমরা প্রথম দিনই মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম যে আমরা একটা গঠনমূলক বিরোধী দল হিসাবে এখানে দায়িত্ব পালন করতে চাই। বিরোধিতার খাতিরে কোনো বিরোধিতা নয়, বরঞ্চ যেখানে প্রয়োজন সহযোগিতা আর জাতির অধিকার সংরক্ষণের প্রয়োজনে বিরোধিতা। আমরা আমাদের পজিশনে এখনো আছি। আমরা সরকারি দলকে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে আসুন, জনগণের বৃহত্তর রায়, যে রায়টা জনগণ দিয়েছে, কত পার্সেন্ট আমি এটাতে আর যাচ্ছি না বারবার, জনগণ গণভোটকে গ্রহণ করে নিয়েছে। আমরাও গ্রহণ করার মাধ্যমে জনগণকে সম্মান করি, তাহলে এই সংসদ সম্মানিত হবে ইনশাআল্লাহ। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে 2 দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। মাননীয় বিরোধী দলীয় নেতা
আপনি কনক্লুড করুন। টেক অ্যানাদার 3-4 মিনিটস। আমরা আমাদের অভিপ্রায় আপনার সামনে তুলে ধরেছি, এখন সিদ্ধান্ত আপনার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমি এখন আইনমন্ত্রীকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং আজকে সংসদে বসে মাননীয় বিরোধী দলীয় নেতাদের, বিরোধী দলের সদস্যদের সংবিধান, আইন, রাজনীতি, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে যে কথাগুলো শুনছি, আর মনে হচ্ছে আমার 30 বছরের পেশাগত জীবনের শিক্ষা, আমার 30 বছরের আইনজীবী হিসেবে যে অভিজ্ঞতা, তাকে সব মিছে, সবই ভুল, সবই কি মিথ্যে, এইটা মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার সম্বিত ফিরে আসার পরে মনে হলো বিরোধী দলের মাননীয় সদস্যরা, ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে আন্দোলন বক্তব্য রাখছেন। ওনাদের প্রথম বক্তব্য, ওনারা সংবিধান মানেন না, অথচ আজকের যে প্রশ্ন, 10 ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে, সংসদ সদস্য নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে, সেই পদ্ধতি অনুসরণ করে ওই পদ্ধতিটা হলো সাংবিধানিক পদ্ধতি। একদিকে বলবেন 72-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। মাননীয় স্পিকার, আজকে আমার বিরোধী দলের সদস্যরা যে বক্তব্য দিচ্ছেন, যে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়েছেন, নির্বাচিত হয়েছেন ওই সংবিধানের আলোকে। ওই বিরোধী দলীয় সদস্যরা যে অধ্যাদেশের উপরে, আদেশের উপরে নির্ভর করছেন, ওই আদেশের 12 ধারাটা পড়ে দেখেন। ওনারা জুলাই সনদকে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেই আইনে উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে 72-এর সংবিধান আমাদের কাছে বেসিস। এটা 24-এর জুলাই বিপ্লব উত্তর সময়ে, গণ অভ্যুত্থান উত্তর সময়ে এই ম্যান্ডেটটা জনগণ আমাদেরকে দিয়েছে। এই সংবিধানকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যাবতীয় কার্যক্রমে আমরা সংশোধনী আনতে পারবো সংবিধানে। মাননীয় স্পিকার, আমরা এখানে যখন বক্তব্য দিচ্ছি, তখন সেই বক্তব্যের কেন্দ্রবিন্দু হলো জুলাই সনদ। জুলাই সনদকে ইফেক্টিভ করার জন্য একটি জুলাই আদেশ জারি করা হয়েছে, একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। জুলাই সনদের 6টি প্যারাগ্রাফে দেওয়া আছে। 6টি প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ 6-এর কটা যদি একটু দেখেন, সেই 6-এর কয়ের আন্ডারে অনুচ্ছেদ 1 থেকে 47 আছে। সেই 6-এর কয়ের প্রথম শর্তই হলো, মাননীয় স্পিকার, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। আপনারা যে প্রশ্নগুলো গণভোটে দিয়েছেন, ইচ অ্যান্ড এভরি প্রশ্ন সংবিধান সংস্কার সাপেক্ষে। মাননীয় স্পিকার, আমরা যারা বিএনপি করি, আমরা একটু সহজ সরল, জুলাই বিপ্লবীদের মতো একটু আবেগী, জুলাই বিপ্লবীদের মতো জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করি, জনগণের কথা চিন্তা করি। আপনি জুলাই সনদের 22 অনুচ্ছেদে যে দেখেন, মাননীয় স্পিকার, আমি যদি বলি বিএনপি এই আবেগ নিয়ে এই জুলাই সনদকে ধারণ করে, মাননীয় স্পিকার, জাতীয় সংসদে নারী প্রার্থী দিয়েছিলেন প্রায় 5%। এই সনদে 22-এ বলা আছে, যদি আমি এইভাবে বলি, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। মাননীয় স্পিকার, আমরা ওই যে জুলাই সনদকে ধারণ করি বুকে, আমাদের রক্ত প্রবাহে জুলাই সনদ মিশে আছে।
সেইটাকে ধারণ করেই বিএনপি নারী প্রার্থীকে দিয়েছিলেন। ওনারা জুলাই সনদ বলছেন, জুলাই সনদ বলতে বলতে ওনাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। এইটা স্বাক্ষরের পরে যে নির্বাচন গেছে, সেই নির্বাচনে একজন নারী প্রতিনিধিকে ওনারা মনোনয়ন দেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে রাখেন, 23 অনুচ্ছেদে বলা আছে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের থেকে, এই যে দেওয়া আছে, আপনি পড়েন। আপনি মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে বলা আছে, আপনি আমাকে অ্যাড্রেস করেন। মাননীয় স্পিকার, 23 অনুচ্ছেদে বলা আছে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা জুলাই সনদকে বুকে ধারণ করেছেন, চেতনায় ধারণ করেছেন, আর করেছেন বলেই ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল। মাননীয় স্পিকার, ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ওনারা প্রশ্ন তুলেছেন জুলাই সনদ না 72 সংবিধান, জুলাই সনদ না সংবিধান। মাননীয় স্পিকার, আমাদের 1972 সালের যে সংবিধানের আলোকে এই সংসদ রচিত হয়েছে, গঠিত হয়েছে, সেই 72-এর সংবিধানের সাথে বাংলাদেশের লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে। সেই সংবিধানের সাথে লাখো মামুনের ইজ্জত এবং সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধান যতবার সংশোধন হয়েছে, সেই সংশোধনের মধ্যে 72 থেকে 75 পর্যন্ত একদলীয় শাসনামলে প্রায় 30,000 বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যার রক্ত জড়িয়ে আছে। এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। পৃথিবীর ইতিহাসে মাননীয় স্পিকার, সামরিক শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এটার একমাত্র উদাহরণ বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। যে কারণে আমরা বলি বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এনেছি, আমরা বাংলাদেশের সাংবিধানিক সংসদে বহুদলীয় গণতন্ত্র এনেছি, ন্যায় বিচারের পথ উন্মুক্ত করার জন্য আমরা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এনেছি। আমরা 82 থেকে 90 পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, শাহজাহান, সিরাজ, জেহাদ, নূর হোসেন, ডাক্তার শামসুল আলম খান মিলনের রক্তের বিনিময়ে আমরা 90 সালের যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, তার প্রেক্ষিতে মাননীয় স্পিকার, 91 সালে যে পার্লামেন্ট এসেছিল, সেই পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এনেছিলেন, যার কারণে আজকে ওনারা এক্সারসাইজটা করতে পারছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার বন্ধুরা আইনের কিছু ফেলাসাজ ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেছেন আদেশ আইন, আমিও বলছি আদেশ আইন। কোন আদেশ আইন সেটা ওনারা বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার, 1897 সালের একটা আইন আছে যেটার নাম জেনারেল ক্লজেস অ্যাক্ট। জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 20 থেকে 24 পর্যন্ত আমার বন্ধুদের পড়তে বলবো। সেখানে বলা আছে একটা পার্লামেন্টের আন্ডারে অথবা রেগুলেশনের আন্ডারে কোনো অথরিটিকে যদি কোনো অর্ডার পাস করার অথরিটি দেওয়া থাকে, তাহলে সেই অর্ডারটা আইনের রূপ পাবে। মাননীয় স্পিকার, জুলাই আদেশটা দেখবেন এবং অধ্যাদেশটা দেখবেন। অধ্যাদেশের উপরে লেখা আছে আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশনের আন্ডারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আর অর্ডার যেটা ওনারা দেখাচ্ছেন, ওই অর্ডারের কোনো জায়গায় কোন আইনের ব্যাকিং এই অর্ডার পাস করা হয়েছে? নাথিং লাইক দ্যাট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল। সমঝোতার ভিত্তিতে ভারত রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 3 বছর পরে তারা সংবিধান পেয়েছিল। সমঝোতার ভিত্তিতে পাকিস্তান
9 বছর পরে সংবিধান রচনা করতে পেরেছিলেন। আমাদের 24-এর সমঝোতার দলিল হলো আমরা এই সংবিধানের পথ ধরে হেঁটে যাব, এই সংবিধান সংশোধন করব। কোন কোন জায়গায় সংশোধন করব সেটা আমরা জুলাই সনদের মধ্যে ধারণ করেছি। মাননীয় স্পিকার, জুলাই সনদের মধ্যে যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা আছে সেটা একটু আপনাকে পড়ে শোনাই মাননীয় সদস্যদের জন্য। জুলাই সনদের 17 নম্বর অনুচ্ছেদে যদি যাই মাননীয় স্পিকার, সেখানে কি বলা আছে? 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনসভা গঠন হবে। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে। নোট অফ ডিসেন্টে বলা হচ্ছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমাদের ম্যান্ডেট সুস্পষ্ট আছে। আমাদের নির্বাচন ইশতেহার অনুসারে আমরা জুলাই সনদকে একসাথে পড়ে আমরা এগিয়ে যাব। সংবিধানকে সামনে রেখে সংবিধান আমরা সংশোধন করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেকেই বলেছেন গণ অভ্যুত্থান নয়, এটাকে বিপ্লব ডাকতে হবে। মাননীয় স্পিকার, জুলাই সনদের 38 নম্বর পেজের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফেই অঙ্গীকারনামার 1 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আপনারা ভালো করে দেখেননি কেন আমি হবস, লক্স, রুশোর কথা বলেছিলাম? মাননীয় স্পিকার, আইন হলো একটি সামাজিক চুক্তি। ষষ্ঠদশ এবং ষোড়শ শতাব্দীতে সুইস দার্শনিক রুশো, ব্রিটিশ দার্শনিক লক, হবস বলেছেন মানুষ কিভাবে শাসিত হবে, কিভাবে চলবে তারা নিজেরা সামাজিক চুক্তির মাধ্যমে নির্ধারিত করবেন। সেই সামাজিক চুক্তির ফরম্যাট হলো এই যে সংসদে বসেছি আমরা, এই যে আমাদের গঠনতন্ত্র সংবিধান, এইটাই আমাদের সেই সামাজিক চুক্তি। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 72-এর যে সংবিধান, যুদ্ধোত্তর বাংলাদেশের সেই সংবিধান কিন্তু কোনো বাংলাদেশের পার্লামেন্টে রচিত হয়নি। বাংলাদেশের বিজয়ী জনগোষ্ঠী নির্ধারণ করেছিলেন যে 70-এর নির্বাচনে পাকিস্তানি সংবিধানের আন্ডারে যারা নির্বাচিত হয়েছিলেন তারা বসে একটি সংবিধান পরিষদ গঠন করবেন। সেই সংবিধানের আলোকেই সেইভাবে আমরা সংবিধান রচিত করেছি। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের এই বিষয়টাকে, 24-এর জুলাই সনদটাকে আপনারা বড় জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। 3 জোটের রূপরেখায় ছিল এরশাদের পতনের পরে প্রধান বিচারপতি রিজাইন করে এসে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। 3 জোটের রূপরেখায় ছিল উনি প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন। 3 জোটের রূপরেখায় ছিল বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। ইয়েস, ইট ইজ বিএনপি যে তার রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করে 1991 সালের পার্লামেন্টের পরে জাতীয় সংসদে সংশোধনী এনেছেন। মাননীয় স্পিকার, আমরা আপনার সামনে বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে সংসদকে বলতে চাচ্ছি, আমরা যেমন জাফর, জয়নাল, জিপাল শাহ, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া রক্তের কাছে ঋণী, আমরা যেমন 72 থেকে 75 আসাদ, বাচ্চু, মাসুদ, হারুনের কাছে ঋণী, আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মুগ্ধ, আনাস, ওয়াসিমের কাছে ঋণী, ঠিক একইভাবে আমরা এদেশের 30,000-এর মতো পঙ্গু জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্টদের বিদায়ের জন্য শুধুমাত্র গুটি কয়েক আমাদের মতো রাজনৈতিক কর্মী এখানে আসেনি। ফ্যাসিস্টদের বিদায়ের জন্য দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিএনপির উপর এবং আপনাদের উপর স্টিম রোলার চলেছে। আপনারা যদি নির্যাতিত মানুষের মুখচ্ছবি খুঁজেন, তাকিয়ে দেখেন আমার পার্লামেন্টের সংসদ নেতা বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মন্ত্রী হিসাবে আপনার কাছে
আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ 15 মিনিট সময় দিয়েছেন আমাকে। আমি একটু সময় চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন, কারণ বিরোধী দলকে একটু বেশি টাইম দিতে চাই আমি। অলরেডি আপনি 15 মিনিট শেষ হলে 1 ঘন্টা বলা হবে আপনার। আচ্ছা 3 মিনিট, আর 3 মিনিট বলেন। বিরোধী দলকে একটু 5 বেশি টাইম মিনিট দেন মাননীয় স্পিকার। বলতে বলতে তো 1 মিনিট, চাইতে চাইতে তো 1 মিনিট চলে গেছে মাননীয় স্পিকার। আচ্ছা ঠিক আছে, দেন 5 মিনিট। তাহলে বিরোধী দলকে মাত্র আমি 1 মিনিট সময় বেশি দিলাম। মাননীয় স্পিকার, আমাদের চেতনার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া, আমাদের সাহসের বাতিঘর, আমাদের এই মহান সংসদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আমরা প্রতিদিন যখন কাজে বের হই, রাজনৈতিক কাজ আর যে কোনো কাজে যাই, আমাদের মনে হয় আমাদের চেতনার সাথে, আমাদের সাহসের সাথে, আমাদের প্রেরণার সাথে এখনো বেগম খালেদা জিয়া জড়িয়ে আছেন। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি, আমরা যারা বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি এই বাংলাদেশে, আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া 7 আসমানের কাছে পাশে দাঁড়িয়ে বলছেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। মাননীয় স্পিকার, সত্যিই তাই। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো বেগম খালেদা জিয়ার এই প্রেরণা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। আমরা তাই বলছি, আইনের ভুল ব্যাখ্যা নয়। মাননীয় স্পিকার, আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড ল। মাননীয় স্পিকার, এই আদেশ কোনো লই না, এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। দিস পিস অফ লেজিসলেশনস আর কমিটেড এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। এই পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট, এই পার্লামেন্টকে কোনোভাবেই কোনো আইন দিয়ে বাধ্য করা যায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আর অর্ডারের ফের তো বলেছি, সাংবিধানিক কোনো অর্ডার দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সংবিধানের 4th তফসিলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যখন সংবিধান ছিল না মাননীয় স্পিকার, তখন প্রেসিডেন্ট অর্ডার পাস করতে পারতেন। যখন মার্শাল লর সময় সংবিধান থাকে না, তখন সাসপেন্ডেড থাকলে অর্ডার পাস করতে পারতেন। কিন্তু যখন সংবিধান থাকে, আমাকে প্রশ্ন করা হয়েছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি কোন ক্ষমতা বলে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছিলেন? যে ক্ষমতা বলে এনসিপির বর্তমান চেয়ারম্যান শপথ নিয়েছিলেন, ওই ক্ষমতা বলেই আমি দায়িত্ব পালন করেছি। মাননীয় স্পিকার, আমার বন্ধুদের বলতে চাই, এই সংকটময় অবস্থায় রাষ্ট্রপতির সামনে রাষ্ট্র রক্ষা করার একটা দায়িত্ব ছিল। আর্টিকেল 64 যদি ওনারা পড়ে দেখেন, আমি অনুরোধ করব, অ্যাটর্নি জেনারেল ইজ ফর বাংলাদেশ, নট অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই বাংলাদেশকে সঠিক পথে ডাইরেকশন দেওয়ার জন্য I was appointed as the Attorney General for Bangladesh. আর্টিকেল 64 একটু পড়ে দেখতে বলবো। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে?
সেই কারণে আমি বলবো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা প্রস্তাব করেছেন